নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর সূর্যসেন মঞ্চে। ঠিক যেই সময় প্রাক বর্ষায় আমন ধানের চাষ, সেই সময় ডেডলক তৈরি হয়েছে। একদিকে সারের যারা ফার্টিলাইজারের যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন তাদের সঙ্গে রিটেলারদের, আর রিটেলারদের সঙ্গে কাস্টমারদের একটা ডেডলক পরিস্থিতিকে তার সুরাহার বা সমাধানের জন্য কিন্তু আজকে ইসলামপুর সাব ডিভিশন ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইসলামপুর সূর্যসেন মঞ্চে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়, যেখানে রিটেলার, ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে যারা খুচরো ব্যবসায়ী তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। কি নির্যাস হলো এই মিটিংয়ের, চলুন সরাসরি আজকের এই প্রেস মিটে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব ইসলামপুর সাব ডিভিশন ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে। জেঠুটার কোলে বসো, হ্যাঁ জেঠুটার কোলে বসে দেখো। আমার কাছে অনুরোধ, একটু সাইলেন্স থাকবেন যতক্ষণ প্রেস মিট না হবে। মাইকটা পাশে রেখে দাও, সবাই শুনতে পারবে প্রেস মিটে কি বলছে। পাশে রেখে দাও, এইভাবে ঠাকটা। হ্যাঁ হ্যাঁ, ইয়েগুলো সাইলেন্ট করে দে, মোবাইল সাইলেন্ট করে দাও, সবাই করে দাও। ঠিক আছে, হ্যাঁ করো। মোবাইলগুলো সবাই একটু সাইলেন্ট করে দেবেন। বললাম ওই মাইকটা বন্ধ করে দাও। মাইকটা না শুনতে পারবে। আচ্ছা না বলছে, দিতে বলছে। বলছি 6 জুলাই একটি রেজলিউশন নেওয়া হয়েছে এবং আপনাদের সংগঠনের লোকজনেরও ছিলেন আপনারা, যে এমআরপির ঊর্ধ্বে ন্যূনতম মুনাফায় সার বিক্রি করা সম্ভব। সেটা নিয়ে আগে আপনাদের কি প্রতিক্রিয়া? না দেখুন, এটা কখনোই সম্ভব না। এখানে আমি মতবিরোধ জানিয়েছিলাম আমাদের এসও সাহেব, ইসলামপুর সাব ডিভিশনাল এসও সাহেব শ্রীকান্ত সিনহা মহাশয়কে। ওনাকে আমি সেই ডেস্কেই আমি বলেছিলাম যে ভারত সরকারের ধার্য মূল্য যেটা উনি ধার্য করেছেন এবং এটা কৃষকের উপরে কৃষকের কাছে সেটা কত টাকা ভর্তুকি হবে, কৃষক কী দামে কিনবে, এই সমস্ত নির্ধারণ ভারত সরকার তার বিভিন্ন প্রশাসনিক স্তরীয় লোকজনকে নিয়ে বৈঠক করে একটা মূল্য ধার্য করছে। সেই ধার্যের উপরে আমরা নতুন করে কোনোরকম প্রশাসনিক লোক ছাড়া লোক নিয়ে বা আমাদের নিজেদের স্বার্থটাকে বজিয়ে রেখে আমরা নতুন করে কোনো মাল বা ওই মালের উপরে মূল্য ধার্য করতে পারি না। সেই ক্ষেত্রে সেদিন যে রেজুলেশন হয়েছিল এমআরপির ঊর্ধ্বে ন্যূনতম মুনাফা নিয়ে মাল বিক্রির, সেটা আপনাদের কাছে বৈধ না অবৈধ? অবশ্যই অবৈধ, অবশ্যই এটা অবৈধ, এটা কোনোদিনও বৈধতা পায় না। বিষয়টা হচ্ছে একদিকে যারা রিটেলার আছেন তারা বলছেন ডিস্ট্রিবিউটররা কালোবাজারি করছে, ডিস্ট্রিবিউটররা বলছে যারা সুপার ডিস্ট্রিবিউটর আছে তারা কালোবাজারি করছে, অথচ রিটেলাররা যখন কৃষকদের কাছে সার বিক্রি করতে যাচ্ছে তখন তারা বলছে রিটেলাররা কালোবাজারি করছে। মূল বিষয়টা কোথায়? দেখুন, আপনার কথায় বাস্তব। আজকে কিন্তু কৃষকের হাতে আমি সব থেকে বেশি দামে তুলে দিচ্ছি, কৃষক কিন্তু সরাসরি আমাকেই দেখছে। বিভিন্ন প্রশাসন এবং আপনাদের মিডিয়া এবং জনসাধারণ দেখছে, যেহেতু আমার হাত দিয়ে এটা পরিষেবা হচ্ছে, গণবন্টনের শেষ সীমানায় আমি আছি, আমি হচ্ছে রিটেল পয়েন্ট। সেখান থেকে যে মূল্যটা নির্ধারিত মূল্যের উপরে যেটাই যাচ্ছে না কেন তার কালোবাজারির তকমা কিন্তু আমাকেই নিতে হবে। আমি আজ অবধি বিভিন্ন স্তরে প্রশাসনিক, ডিস্ট্রিবিউটার, বিভিন্ন স্তরে আমি আবেদন নিবেদন করেও আমি উচ্চ দামে কিনে নিচে দামেই বিল পাচ্ছি। ডিস্ট্রিবিউটারের কাছে আমার প্রশ্ন, যদি সেখানে কোনো রকম কারণে টাকাটা বেড়ে যাচ্ছে, সেই কাগজপত্রগুলো অথেন্টিক আমার কাছে পাঠানো হোক, সেটা নিয়ে আমি কেন্দ্র সরকারের কাছে লড়ব। ওনারা বলছেন আমরা রাজ্য স্তরীয় এবং কেন্দ্র স্তরীয় আমরা আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে লড়ছি। যদি লড়াই, যে কোনো লড়াইয়ে একটা সময় লাগে, এই লড়াইটা আপনারা কতদিন ধরে করছেন? কারণটাই হচ্ছে যে দীর্ঘমেয়াদী ধরেই তো এই সারের কালোবাজারি হয়ে আসছে। এমন তো নয় যে 3 মাস 6 মাসেই হলো, দীর্ঘমেয়াদী। বিষয়টা হচ্ছে বলছিলাম যে আপনারা তো আপনাদের সভা চলাকালীন আপনারা বারবার একটাই কথা বলছেন যে ডিলারদের কাছ থেকে চড়া দামে নিতে হচ্ছে আপনাদের। হ্যাঁ অবশ্যই। কত টাকা দাম নিচ্ছে ডিলাররা এমআরপি থেকে বেশি? না দেখুন, এটা অ্যাকচুয়াল ঠিক বলা যাবে না। যেমন ধরুন, আজকে আমার কাছে কোনো এক আমার রিটেলার বন্ধু যিনি করণদিঘি ব্লক থেকে ফোন করলেন যে ইন্দোর আমার ডিএপির র্যাক লেগেছে,
আমার কাছে 1700 টাকা এক্স চাচ্ছে। সেই ক্ষেত্রে আমি সকলকেই জানাতে চাই, বিএপির তো এমআরপি আছে 1350 টাকা, 1700 টাকা কেন সেই রিটেলারের কাছে তার ডিস্ট্রিবিউটার চাবে? ওনাকে প্রশ্ন করলাম যে আপনার ডিস্ট্রিবিউটার কোথাকার? বললেন এটা আমার করমদিঘি ব্লকেরই ডিস্ট্রিবিউটার। বললাম যে দেখুন, আপনাকে তো এমআরপিতেই বিক্রি করতে হবে, চাষির অধিকার থেকে তো আপনি চাষিকে বঞ্চিত করতে পারেন না। তারপরে আপনার ট্রান্সপোর্টেশন চার্জ আপনাকে দিতে হচ্ছে, কারণ অ্যাকচুয়াল ট্রান্সপোর্টেশন চার্জ তো আপনাকে লাগা উচিত নয়। ট্রান্সপোর্টেশন চার্জ যা কিছুই খরচ আছে আপনার সেল পয়েন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবেই তো কেন্দ্রীয় সরকার এই ন্যায্য মূল্যটা ধার্য করেছে কৃষকের জন্য। তার মধ্যে আপনি যে পরিষেবা দেবেন তার পরিবর্তে হয়তো যৎসামান্য আপনাকে কমিশন পাবেন। এই কারণে এইভাবেই আমি ওনাকে উত্তর দিয়েছি। না, আমরা চট করে থানায় বা কোথাও অভিযোগ করতে পারছি না। কেন পারছি না? ডিস্ট্রিবিউটাররা আমাদেরকে প্রমাণস্বরূপ কোনো কাগজ দিচ্ছে না যে ওরা ঊর্ধ্বদামে মাল নিচ্ছে। ওরা ঊর্ধ্বদামে মাল নিচ্ছে এবং ওদের ডিপি প্রাইসেই ওরা আমাদেরকে বিল দিচ্ছে। ইভেন যখন কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার বা আমাদের মোদী সরকার যেটা সবসময় বলেছিল যে ক্যাশলেস বিজনেস করতে হবে বা যা করবেন পাকাতে করবেন, সেখানে ডিস্ট্রিবিউটাররা কিন্তু আমাদের নির্দেশ দেন যে আপনি যেটা আপনাকে ডিপি প্রাইস দেওয়া হলো সেই ডিপি প্রাইসে আপনি আরটিজিএস করবেন, বাকি টাকাটা কিন্তু আপনি আমাকে ক্যাশে দেবেন। হ্যাঁ, এতদিন ধরে আমরা এটাই করে এসেছি। কেন আপনারা করলেন না? বহু জায়গায় বলেছি। যেমন ধরুন, আমি গত বছরই আমাদের এসও সাহেব নিয়মিত ওদের পরিবর্তন হন, ওরা ট্রান্সফার হয়ে চলে যান। গত এসও সাহেবকে আমি বলেছিলাম যে স্যার, এখন তো মার্কেটে সেরকম কোনো ডিমান্ড নেই, তবুও মাল এত কেন উচ্চ দামে বিক্রি হচ্ছে? উনি বললেন এটা কিছু করা যাবে না, আমি একা এর পিছনে লড়তে গেলে পরে আমারই বিপদ আসবে। ওনারাও জানেন। আচ্ছা, যে বিষয়টা বলবো, এই যে আমন ধানের চাষ গোটা উত্তরবঙ্গ জুড়ে আপনাদের বিভিন্ন সার ব্যবসায়ী রয়েছে, এই সময় একটা ডেডলক পরিস্থিতি, ফ্রন্টলাইনার ওয়ার্কার হিসাবে আপনারা ফার্স্ট হচ্ছে লোকের কাছে টর্চার হচ্ছেন মেন্টালি, ফিজিক্যালি, এবং বলা চলে হচ্ছে অনেক সময় মানিটারি প্রবলেমের জন্য আপনাদের সঙ্গে একটা টাসেল তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই এরকম আমন ধানের চাষ যখন উত্তরবঙ্গ কৃষি প্রধান এলাকা, ধানের চাষ সামনে রয়েছে, বৃষ্টি হলে বাদলা হলে ধান চাষ হবে, সেই সময় একটা ডেডলক পরিস্থিতি কিভাবে ওভারকাম করবেন? আজকের মিটিংয়ে নির্দেশ কি আপনাদের? দেখুন, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমরা যেমন দায়িত্ব নিয়ে বসে আছি, সেখানে কালোবাজারির দায়িত্বটা কিন্তু আমাদের ঘাড়ে নয়। প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে চাষিকে সরবরাহ করার ন্যায্য মূল্যে। আমি যখন পারছি না ন্যায্য মূল্যে চাষিকে তার উৎপাদনকারী সারটা তুলে দিতে, আমাকে বেশি দামেই কিনতে হচ্ছে। প্রশাসন তো আমাকে ছেড়ে কথা বলছে না। প্রশাসন তো আমাকে সবসময় বলছে যে আমাকে এমআরপিতেই বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অর্থ দণ্ড দিয়ে চাষিকে তো মালটা দিতে পারি না। সেখানে আমি সরাসরি আমার আধিকারিকদেরকেই এই চাপটাই তুলে দিচ্ছি যে আপনি যতক্ষণ এমআরপিতে আমাকে উপলব্ধ না করছেন চাষিকে দেওয়ার জন্য, ততক্ষণ আমি মাল তুলব না। এবার চাষি কোথা থেকে পাবে? সেটা চাষি অবশ্যই পাবে। চাষিকে দেওয়ার জন্য তো আধিকারিকগণ আছে বসে। চাষের জন্য আধিকারিকরা ব্লক ওয়াইজ, সাবডিভিশনাল ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন করে আমন চাষে, রবি চাষে কোন সার কতটা লাগবে, সেই মাল সেই হিসাবে সাবডিভিশন, ব্লক থেকে সাবডিভিশন, সাবডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে রাজ্য, রাজ্য থেকে কেন্দ্র, কেন্দ্র থেকে ম্যানুফ্যাকচারে এই রেকমেন্ড পৌঁছায়। সেখানে কেন্দ্র সরকার এবং ম্যানুফ্যাকচার এই দুজনের গল্প হয়ে তারপরে সেই ডিস্ট্রিক্টে মালটা আসে। মালটা কিন্তু এমআরপিতে পরিষেবার উদ্দেশ্যেই আসে এবং সমস্ত কিছু নিয়ম কানুন মেনেই আসে। তাহলে এখন সমস্যার সমাধান কি? এমআরপিতে বেচতে গেলে আপনাদের যে কস্টিং, ট্রান্সপোর্টেশন কস্টিং, লেবার কস্টিং বলছেন, তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সেই বিষয়টা রয়েছে। মানে ব্যাপার হচ্ছে আপনার পয়েন্ট অফ সেলিং, সেখান থেকে আপনি হয়তো গোডাউনে রাখছেন, সেখান থেকে নিয়ে আসার একটা কস্টিং রয়েছে। এই যে এতগুলো ইন দ্য মিডল, মানে মিড পয়েন্টে এতগুলো আপনার ওভার কস্টিং আছে, সেই কস্টিংটা কি করে মেক আপ করে আপনারা এমআরপি? না, দেখুন, আপনি যে প্রশ্নটা বলেছেন সেই প্রশ্নটা আমি একটু বিস্তারিত বিশ্লেষণ করে দিচ্ছি। কোনো রিটেলার যদি গোডাউন থেকে মাল নিয়ে তার দোকানে যাচ্ছে, সে ছোট দোকানদার, তার একটা লোকাল ট্রান্সপোর্টেশন চার্জ পড়ে, এমআরপির উপরেই পড়ছে। সুতরাং চাষি যদি সেই স্থানীয় দোকান থেকে না নিয়ে গোডাউন থেকে মাল নেয়, গোডাউনটা কিন্তু টাউনেই বেশিরভাগ হয়, যত ডিস্ট্রিবিউটার আছে টাউনেই আছে। তো চাষি যদি গ্রাম থেকে এসে টাউনে ডিস্ট্রিবিউটারের ঘর থেকে মালটা নিয়ে তার ঘরে নিয়ে যেতেও একটা ট্রান্সপোর্টেশন চার্জ লাগে। সেই চার্জটা আমার রিটেলারও তো লাগিয়ে দিয়ে চাষির কাছ থেকেই নিচ্ছে, সেখানে তো রিটেলার বেশি নিচ্ছে বলে আমি মনে করছি না। ট্রান্সপোর্টেশন চার্জটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাষিকে দিতে হবে, সে দিচ্ছে। সে স্থানীয় লোকাল থেকে নিক
বা টাউনে গিয়ে ডিস্ট্রিবিউটারের ঘর থেকেই নিই। ট্রান্সপোর্টেশন চার্জ তো চাষিকে লাগবে, সে দিচ্ছে। আজকে কি সিদ্ধান্ত হলো শেষ? আজকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যেহেতু বিগত 1 মাস অতিক্রান্ত হওয়ার পরে আমাদের স্থানীয় আধিকারিকরা আমাদের আন্দোলন এবং চাষির স্বার্থে এমআরপিতে মাল পাওয়ার উপযুক্ত কোনো ব্যবস্থা নেননি, গ্রহণ করেননি। যতটুকু নিয়েছিলেন সেটা ইনলিগালভাবেই হয়েছিল, আমি সমর্থন করিনি, সেখানে বাধা সৃষ্টি করেছিলাম সেক্রেটারি হিসেবে। তো এটাই আক্ষেপ যে আমাদের আন্দোলন, আমাদের স্থানীয় অফিস নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন ভাষা প্রয়োগে উদাসীনতা প্রকাশ করেছে। আগামী দিন আমরা আর স্থানীয় বা আমাদের সাব ডিভিশন অফিসে আমরা আন্দোলনের বিষয় নিয়ে কোনো রকম পদার্পণ করব না। আমরা ডিস্ট্রিক্টে গিয়ে আমাদের ডিস্ট্রিক্টে হায়ার অথরিটির কাছে আমরা প্রশ্ন করব যে চাষি এমআরপিতে মাল পাবে কি পাবে না, ওনারা কি বক্তব্য দিচ্ছেন। যতদিন এই এমআরপির নিচে মাল আমার হাতে আসছে কিনা এটা অ্যাসিওর না হচ্ছে, ততদিন কি আপনারা মাল বিক্রি জারি থাকবে না বন্ধ থাকবে? না না না, বন্ধ থাকবে। আমি যদি আজকে মাল জারি করি তো আমাকে বিশাল ক্ষতি হবে। যতক্ষণ আমার মাল আমি পাচ্ছি না এমআরপিতে চাষিকে দেওয়ার, সেখানে আমার ন্যূনতম কমিশনটা বাদ দিয়ে, ততদিন আমি নতুন করে র্যাকের, বিভিন্ন মার্কেটিংয়ের র্যাকের আমি কোনো মাল উঠাবো না। আমার সাব ডিভিশনে কোনো রিটেলার উঠাবে না। আজকের সিদ্ধান্ত এটাই। আমাদের সিদ্ধান্ত আগেও এটা ছিল, আজও এটা আছে। আজ যা সিদ্ধান্ত হলো, আজকে আমি আবার মিটিং কল করেছিলাম, যে অনেকেই জানে আমার জেলায় নয়, আজ দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা, দার্জিলিং জেলা সবাই জানে, সবাই ভীতর সন্তুষ্ট রিটেলাররা। যদি সুরাহানা হয় যতদিন সুরাহানা হচ্ছে আমি সবার কাছে আবেদন করব যে আপনারা মাল তুলবেন না, কারণ আপনারা মাল তুললে পরেই আজ যা হয়েছে, মিডিয়ার মাধ্যমে আগুন জ্বলে, প্রত্যেকের চাষির কাছেই কিন্তু খবর চলে গেছে যে এটা এমআরপিতে পাওয়ার যোগ্য, আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ওরা কিন্তু বুঝবে না, ওরা যেহেতু সেল পয়েন্ট থেকে বেশি দামে নিচ্ছে, অর্থাৎ সেল পয়েন্টই কিন্তু দায়ী। সেল পয়েন্ট অর্থাৎ আমরা রিটেলাররা, কারণ আমাকে একটা পয়েন্ট অফ সেল, যাকে সংক্ষেপে পজ মেশিন বলা হয়, সেই পজ মেশিনে কিন্তু একটা নির্ধারিত মূল্য সরকার নির্ধারিত, সরকার বলতে কেন্দ্রীয় সরকার নির্ধারিত একটা মূল্য বেরোয়, যেটা সাবসিডিযুক্ত মূল্য। তাহলে আপনাদের পয়েন্ট অফ সেলিং বা যেগুলো রিটেল আউটলেট আছে সেসব জায়গা থেকে কি চাষিরা সার পাবেন, নাকি আমরা আউটলেটও বন্ধ রাখবেন? না না না, আমাদের তো স্টক নেই, আমরা তো নতুন করে মাল পাচ্ছি না যে আমরা মালটা তুলবো। আমাদের গোডাউনে তো মাল নেই। কিছু কিছু গোডাউনে যার যার পুরনো মাল আছে তাকে আমার নির্দেশ দেওয়া আছে যে সেটা ক্ষতি করে বিক্রি করতে হবে। যদি এরকম আবারও দেখা যায় যে তারা উচ্চ দামে বিক্রি করছে, সেখানে কি করবে? কারা? যারা রিটেলারদের কাছে যারা এখনো পর্যন্ত মাল স্টকে রয়েছে, আগামীতে বলছেন যে আপনারা তারা যেন ন্যায্য মূল্যে তাদেরকে মালটা বিক্রি করতে বলছেন। তো চাষিরা যদি আবার সেরকমভাবে আক্রান্ত হয়, অর্থাৎ চাষিরা যদি বলে আবারও সেই দোকানে গিয়ে তারা যদি ঊর্ধ্বমূল্যেই আবারও কিনে, সেক্ষেত্রে তাদের দেখুন, এই বিষয়ে আপনি ভালো প্রশ্ন করেছেন। আজ কিন্তু চাষির যেটা ন্যায্য অধিকার, সেটা খর্ব কিন্তু আমার দ্বারাই হয়েছে। কেউ করেছে, আমার দ্বারা করেছে। এটা একটা নিত্যদিনের একটা চলে এসছে ধারাবাহিক, চলে এসছে। এই ধারাবাহিকটাকে ভাঙতে গেলে পরে কারো কিছু ক্ষতি হবে, সেই ক্ষতিটা স্বীকার করে আমরা জানি যে আমাদের ক্ষতি হবে, সেই ক্ষতি কিন্তু আমরা মাথা পেতে নিয়েই আজ এই আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলনটা কিন্তু আমাদের জন্য নয়, রিটেলারদের জন্য নয়। রিটেলারের শুধু একটাই ডিমান্ড যে তারা যেন সসম্মানে ব্যবসাটা করতে পারে, আর সম্পূর্ণ স্বার্থটাই কিন্তু যাচ্ছে চাষির দিকে। আপনাদের আরও একটা বলে রাখি, চাষিদের মাধ্যমে আপনাদের মাধ্যমে চাষিদের কাছে যায়, চাষিরা জানে না যে এই যে যারা ম্যানুফ্যাকচারাররা আছে, এই ম্যানুফ্যাকচারাররা ধীরে 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 চাষিদের উপর এত চাপ নিয়ে আসছে, চাষিরা ধীরে ধীরে সব জানতে পারবে, যেটাকে আমরা ট্যাগিং বলি। সেই ট্যাগিংয়ের আমরা ঘোর বিরোধী। বলছি শেষ প্রশ্ন আপনাকে, আপনি বলছেন যে আপনারা মাল তুলবেন, আমি একজন চাষি, আপনার কাছে গেলে মাল পাবো না, আপনার দোকান খোলা আছে। এবার যদি আমি যেহেতু পুরনো চাষি, আমি জানি বেশি দামে পাওয়া যায়, আমি যদি বেশি দামে কিনতে চাই, আপনি কি তখন আমাকে মাত্রা দেবেন? না, কখনোই না, কখনোই না, কখনোই না। যেহেতু আমি আন্দোলন শুরু করেছি, আমি একটা শপথ গ্রহণ করেছি, তাহলে তো আমি আপনার যদি স্টকে মাল থাকে তাহলেও কি আপনি সেটা দেবেন না? না না, স্টকে যেটা মাল আছে সেটা আমাকে এমআরপিতেই দিতে হবে, লসে বিক্রি করতে হবে। এমআরপিতে বিক্রি করতে চান, চাষিতে এমআরপিতে কিনেই না। হ্যাঁ, এবার আপনি চাষিতে বলবেন আপনার কাছে মাল নেই। না, আমার কাছে স্টক যতক্ষণ আছে, পিওস মেশিন পয়েন্ট অফ সেলে শো করবে তো, ওখানে মাল থাকলে আমি অস্বীকার করতে পারবো না তো যে আমার কাছে মাল নেই। সেটা আপনাকে হ্যাঁ, পয়েন্ট অফ সেল, পজ মেশিনে যা মাল আছে
সেটা আমি প্রত্যেককেই নির্দেশ দিয়েছি যে আপনাকে এমআরপিতেই বিক্রি করতে হবে, কিন্তু কোনো রকম এর সঙ্গে কোনো রকম ট্যাগিং আপনি বাধ্যতামূলক চাষির কাছে চাপাতে পারবেন না। চাষি যেটা চাবে, ন্যায্য হিসেবে যেটা চাবে সেটা আপনি দেবেন, আপনি কখনোই বলতে পারবেন না বলুন আপনারা নতুন করে মাল আর না আমরা নতুন করে আজকে থেকে না 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 এটা আমরা 20/6/2022 আমরা তুলছি না মাল, না 20/6/2022 বাজারে যে মালটা পাওয়া যাচ্ছে এটা পুরনো স্টক, এটা পুরনো স্টক এবং বেশি দামের, এখন তাহলে সিদ্ধান্ত হলো যে পুরনো স্টকটাও আমরা এমআরপিতেই দেবো। শেষ প্রশ্ন যেটা ব্যাপার আছে, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের এখতিয়ারধীন দোকানদার, ট্রেড লাইসেন্স তাদের কাছ থেকে নেওয়া, রাজ্য সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না এটি কোন অফিস ছাড়া ট্রেড লাইসেন্স? যারা ফার্টিলাইজারের লাইসেন্সটা পান হ্যাঁ। সেটা রাজ্য সরকার নিশ্চয়ই প্রোভাইড করে, হ্যাঁ মানে এগ্রিকালচার যে ডাইরেক্টরের কাছে সেখান থেকে রাজ্য সরকার প্রোভাইড। রাজ্য সরকার প্রোভাইড করে, তাদের কাছে এই বিষয়টা কেন তুলে ধরছেন না? বাংলার কৃষকরা তো এর দ্বারা মানে কৃষক এবং রিটেলার দুজনেই বঞ্চিত ভুক্তভোগী এবং বেশি পয়সা যাচ্ছে। দেখুন, যে কোনো ঊর্ধ্বতন জায়গায় যেতে একদিনে পারা যাবে না, ধীরে ধীরে যাওয়া যাবে। যার কারণে আমি সকলকেই আহ্বান জানিয়েছি, সকল স্তরীয় আন্দোলনকারী যারা আছে, কৃষক সভার আছে, আমাদের রিটেলার অ্যাসোসিয়েশন আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমি আমার যে ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে সেখানেও আমি জানিয়েছি যে আমাদের এই সমস্যা আছে, আপনারা উপরে তুলে ধরুন। সদস্যদের অনেকেই বললেন সুরাহা না হলে অনশনে বসার কথা, সেটার সম্ভাবনা কত? না, সেটার সম্ভাবনা আজকে এখানে দাঁড়িয়ে 100% আর পারা যাচ্ছে না। কারণ দেখুন, যে আমাদের এই যে সিজন, সারা বছরে দুটো সিজন আসে, একটা খারিফ সিজন, একটা রবি সিজন। এই সিজনটা আমাদের কেবলমাত্র 45 দিনের, আমরা কিন্তু 365 দিন অপেক্ষা করি মাত্র 90 দিনের জন্য, বাকি সময়টা ধীরে ধীরে আমাদের টুকটাক বিক্রি হতেই থাকে। এই যে 90 দিনে যা আমরা উপার্জন করি, এটা দিয়ে আমাদের সারা বছরের আমাদের একটা সংসার খরচের পয়সা আমরা বের করি। সেখানে আজ যে আমাদের উপার্জনটা আমরা স্থগিত করে দিয়েছি, তাহলে আমাদের সংসার কি করে চলবে? আমাদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ, ওষুধপত্রের খরচ আমরা কোথা থেকে তুলব? এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, যার জন্য আমরা এটা বেশি দীর্ঘায়িত করব না। তবে এটাও আমরা জানি যে একটা সিজনে কিছু 19-20 হবে। আমার নাম জয়ন্ত মণ্ডল, আমি আইএসএফ অর্থাৎ ইসলামপুর সাব ডিভিশনাল ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়ন্ত মণ্ডল। আপনাদের মধ্যে কমিটির কারা কারা ছিলেন? হ্যাঁ, আপনাদের মিটিং আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের এই সভাতে আমি আমার ইসলামপুর সাব ডিভিশনারের পাঁচটি ব্লকের, প্রতি 5টি ব্লকেরই আমি রিটেলারদেরকে এখানে আহ্বান জানিয়েছি, ওনারা কম বেশি উপস্থিত হয়েছেন। এবং আমি এর আগেও নির্দেশ দিয়েছিলাম যে প্রতিটি ব্লকে আপনারা সংগঠন করে আপনারা সেখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট নিযুক্ত করুন। এরা এখানে সকলেই এসছে আজকে এই নিয়ে আন্দোলন। ঠিক আছে, থ্যাংক ইউ। आप सभी को बता दें जो इतनी देर हम लोग मौजूद थे इस्लामपुर शहर के सूर्य सेन मंचों में, और यहाँ पर जो है इस्लामपुर सब डिविजनल फर्टिलाइजर एसोसिएशन द्वारा एक ज़रूरी बैठक बुलाई गई थी, जिस बैठक में मूलतः जो सिद्धांत हुआ है कि एमआरपी के जो रेट है उसी रेट पे अगर किसी दुकानदार के पास माल मौजूद है तो एमआरपी जो रेट है उसी रेट पे कृषक को जो है माल दिया जाएगा। और अगर कि कोई अगर ज़्यादा लेता है या फिर उससे ज़्यादा दाम लेता है तो इसके विरुद्ध जो है फर्टिलाइजेशन एसोसिएशन जो है स्टेप लेगी। लेकिन जो सिद्धांत लिया गया है कि मूलतः जो है माल, नया माल जो है ज़्यादा दाम पर, एमआरपी का जो रेट है उससे ज़्यादा दाम पर नया माल कोई भी दुकानदार, रिटेल जो दुकानदार हैं वह नहीं लेने वाले हैं। फिलहाल जिन सब दुकानों के पास माल स्टॉक में है उस माल को नुकसान के तौर पे ही एमआरपी रेट पे ही जो है चाषी यानी कि किसानों को बेचना पड़ेगा। यह एक मूलतः सिद्धांत लिया गया है। साथ ही साथ जैसा बता रहे थे कि सब डिवीजन लेवल पे जो है मूवमेंट करके इसका कोई सुराहा या हल नहीं हो गया हुआ, लेकिन जिसके कारण जो है आगे का जो पदक्षेप होगा इस्लामपुर फर्टिलाइजर एसोसिएशन का वह डिस्ट्रिक्ट लेवल पर है। डिस्ट्रिक्ट के जो आधिकारिक हैं उनके पास जो है सीधे तौर पे जो है डेपुटेशन दिया जाएगा। और जैसा कि बता रहे थे कार्यकर्ता, उसके बावजूद भी अगर सुराहा नहीं होता है, कोई सफल निर्णय नहीं होता है तो उसके बाद जो है फर्टिलाइजर एसोसिएशन की ओर से जो है अनशन तक बुलाया जा सकता है, जिसकी संभावना 100% है, ऐसा ही बता रहे थे। मूलतः जैसा बता रहे थे फर्टिलाइजर एसोसिएशन के सेक्रेटरी की सिर्फ रिटेलर ही नहीं बल्कि चाषी ही नहीं, रिटेलर और चाषी
किसान दोनों को जो है सफर होना पड़ रहा है, क्योंकि डिस्ट्रीब्यूटर डीलर से जो है काफी ज्यादा रेट में रिटेलर को माल खरीदना पड़ रहा है, और उसी कारण से किसान के पास इतने दिनों तक रिटेलर ज्यादा दाम में माल बेचते थे। लेकिन आज के बाद किसी भी तरह का कोई दुकानदार, रिटेल दुकानदार अगर उनके पास स्टॉक मौजूद है तो उसको एमआरपी रेट पे ही बेचना पड़ेगा, किसानों को ज्यादा दाम नहीं ले सकते हैं। इसके लिए रिटेलर को, दुकानदारों को अगर नुकसान होता है तो वह हम लोग जो है अवश्य नुकसान भरेंगे, लेकिन ज्यादा दाम लेकर जो है ना माल किसान को बेचेंगे और ना ही ज्यादा दाम लेकर हम लोग डिस्ट्रीब्यूटर हो या फिर डीलर हो उनसे माल खरीदेंगे। कुछ यहाँ पर फर्टिलाइजर एसोसिएशन के दुकानदार, रिटेलर हैं, उन लोगों से भी हम लोग सीधे बात करने की कोशिश करेंगे। आज के আপনাদের জরুরি একটা বৈঠক ছিল, কি সিদ্ধান্ত হলো এই বৈঠকে? এই সিদ্ধান্তে আমাদের এই মিটিংটা ছিল জরুরি, যেটা এমআরপি নিয়ে। এমআরপি বিষয়টা নিয়ে অনেকদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এস অফিস থেকে, এডি অফিস থেকে শুরু করে সব জায়গায় দিয়েছি, যাতে আমরা এমআরপির নিচে ন্যায্য মূল্যে মালটা পেয়ে চাষিদেরকে পরিষেবাটা দিতে পারি। যেটা গভর্নমেন্টের রুলস আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারও আছে, ডিস্ট্রিবিউটার কাছ থেকে আমাদের রিটেল পয়েন্টে মালটাকে ন্যায্য মূল্যে পৌঁছে দিতে হবে। সেই মালটা কিন্তু আমরা পাচ্ছি না। মালটা ম্যাক্সিমাম রেটে কিনতে হচ্ছে, যেটা প্রতি ব্যাগে মিনিমাম 250 থেকে 300 টাকা বেশি দিয়ে আমাদের কিনতে হচ্ছে। সেই জন্য সেই মালটা আমরা চাষিদের কাছে জবরদস্তি বাই ফোর্সে ওদেরকে দিতে হচ্ছে, যে আপনারা বেশি দামে কিনতে ওরা মজবুর হচ্ছে। তো চাষিদের যে প্রয়োজনীয় জিনিস, যেটা নিত্য প্রয়োজনীয়, ওদের তো লাগবেই। আমরা কৃষি প্রধান দেশে বসবাস করছি, ওই জন্য আমরা আজকের যে আন্দোলনটা আমরা সবাই ইসলামপুর সাব ডিভিশন মিলে কি সিদ্ধান্ত হলো আজকের পরে যদি আপনাদের কাছে মাল স্টক থাকে সেটাকে কোন দামে বেচবেন? আমাদের যেটা স্টক আছে বেশিরভাগের কাছে তো স্টকে নেই, যদি যেটা আছে যারও কাছে আমরা সিদ্ধান্ত করেছি কি এমআরপি নিচে আমরা বিক্রি করবো মালটা। হ্যাঁ, এমআরপিতে অনেকে লস হবে। আমরা আন্দোলনে নেমেছি, যদি আমাদের লস হয়, লস করতে হবে। যে কিছু পাতে গেলে কিছু, कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है, अब सबको मालूम है। तो क्या इसके बाद आप लोग डिस्ट्रीब्यूटर या डीलर से क्या अधिक दाम में माल नहीं खरीदेंगे? नहीं खरीदेंगे, नहीं खरीदने का हम लोग सिद्धांत किए हैं। अच्छा, कितने दिनों तक चलेगा ये चलेगा जब तक हम लोग का सुराह नहीं होता है, प्रॉब्लम सॉल्व नहीं होता है, तब तक चलेगा। मेरा नाम एस के जाहिदुरम, चोपड़ा ब्लॉक फर्टिलाइजर एसोसिएशन का प्रेसिडेंट। बिल्कुल सही, जैसा कि आप लोग सुन रहे हैं, ना ही डीलर डिस्ट्रीब्यूटर से अधिक दाम में जो है माल खरीदेंगे और ना ही किसानों को अधिक दाम में माल बेचेंगे। इस तरह का एक स्ट्रांग डिसीजन आज इस्लामपुर सब डिविजनल जो फर्टिलाइजर एसोसिएशन हुआ है इसके द्वारा एक निर्दय सिद्धांत लिया गया है, जिससे जैसा बता रहे हैं कि अगर रिटेलर को नुकसान भरना पड़ता है तो नुकसान भरेंगे, लेकिन किसी भी किसान से ज्यादा दाम पे एमआरपी रेट पे ही जो है माल बेचेंगे, उससे ज्यादा दाम पे माल नहीं बेचेंगे। और आज के बाद जैसा बता रहे थे कि डिस्ट्रीब्यूटर हो, रिटेलर हो, उनसे भी जो है अधिक दाम पर जो है माल नहीं उठाएंगे। इस तरह का एक स्ट्रांग जो है डिसीजन लिया गया है। साथ ही साथ बोलना चाहेंगे कि इस तरह का एक सिद्धांत से किसान तथा रिटेलर दोनों को जो है नुकसान भरना पड़ेगा, क्योंकि जानते हैं अभी धान लगाने का सीजन है। जैसा कि फर्टिलाइजर एसोसिएशन के सेक्रेटरी बता रहे थे कि पूरे साल में 90 दिन ऐसा होता है जब वह पूरी तरह से मार्केटिंग कर सकते हैं, और इस तरह का नुकसान होने से सिर्फ चाषी या किसान को ही नहीं बल्कि रिटेलर जो है, दुकानदार जो है, उनको भी नुकसान होगा। हमारी भी नजर है कि इस विषय पे आगे क्या पदक्षेप होता है, किस और लेकर जाते हैं इस मूवमेंट को फर्टिलाइजर एसोसिएशन, तथा आगे के दिनों में क्या सिद्धांत होता है। जुड़े रहिए इसी तरह की हर छोटी बड़ी खबर, न्यूज अपडेट, इन्फॉर्मेशन जानने के लिए न्यूज टुडे इंडिया के साथ मेरे सह प्रतिनिधि जब्बार अली के साथ मैं राज सानी, इस्लामपुर के सूर्य सेन मंचों से।